খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার, বিজেপির বড় উইকেট পড়ল, দাপুটে পদ্ম বিধায়ক এবার তৃণমূলে। রাহুল গান্ধী সহ 25 বিরোধী সাংসদকে গুলি করে খুন করব, হুমকি দিয়ে গ্রেপ্তার কর্ণী সেনার নেতা। গেরুয়া পতাকায় থুতু ও নাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোয়া ঢোকাবো, হুঙ্কার শুভেন্দুর। বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু, স্ত্রী বায়োডাটা জমা দিতেই মুখ খুললেন দিলীপ। তৃণমূল নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছেন টিএমসি বিধায়ক, শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কাইজার আহমেদের। ধর্ষণে অভিযুক্ত হয়ে তিহার জেলে সেই বিজেপি কর্মীর হাসপাতালের অনুষ্ঠানের শ্রমিক, শুরু বিতর্ক। বঙ্কিমদার পরে রামকৃষ্ণ দেবকে স্বামী সম্বোধন, আবার বিতর্কে মোদি, নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় থামান তোপ মমতার। তৃণমূল কার্যালয় রাতারাতি বদলে হলো মুদিখানা, পানিহাটিতে কর্মী বিক্ষোভের মুখে প্রাক্তন কাউন্সিলর। হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমিক সংস্কার দপ্তর, 7 দিনের মধ্যে জবাব তলব। সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে সক্রিয় তৃণমূল, লিখিত প্রশ্নের সেঞ্চুরি সৌগত মালার, কি অবস্থা বাকিদের? সিপিএম আমায় 3 তালাক দিয়েছে, যারা করেছে তাদের রাতের ঘুম হারাম করে দেব, একান্ত সাক্ষাৎকারে প্রতীকুর। অখিলেশের সমাজবাদী পার্টিতে যাবেন দীপশিতা, প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী। সাংবাদিকদের কলার খোসা দেখালেন সেলিম, প্রতীকুর প্রসঙ্গে প্রশ্ন শুনেই কি গোসা হলো বাম নেতার। হিন্দু অস্তিত্ব সংকটে, বিস্ফোরক দাবি তুলে বিজেপিতে যোগ তৃণমূল নেতার, কাঁপছে আসানসোলের রাজনীতি। কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ, দলত্যাগের আসল রহস্য ফাঁস করলেন লকেট ও কৌস্তভ, দেখুন। প্রতীকুরের সঙ্গে সিপিএম ছাড়ছেন আরও একাধিক নেতা, থর হরিকম্প আলিমুদ্দিনে। 3 বার ফোন করেছিল বিজেপি, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বিবাদ, সালিশি সভায় রক্তারক্তি, জখম 5। আপনি যত পারেন কুড়িয়ে যান, উত্তরবঙ্গে তৃণমূল শূন্য হবে, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। করাচিতে বিস্ফোরণ, রমজানের সেহরি চলাকালীন ধসে গেল বাড়ির একাংশ, নিহত 9 শিশু সহ অন্তত 16 জন। ফের বিয়লের মৃত্যু, হাউমাউ করে কেঁদে সন্তান বললেন কমিশন অত্যাচার করল। খোলা রাস্তায় মাংস কাটা বন্ধের নির্দেশ, দক্ষিণ দমদম পুরসভার নোটিশে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। ডিজে বাজানো নিষিদ্ধ বিহারে, নীতিশ সরকারের কড়া নির্দেশ, অমান্য করলেই জেল। বেলডাঙ্গার ঘটনায় এখনও মেলেনি কেস ডায়েরি, মুর্শিদাবাদ পুলিশকে ইমেল এনআইএর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। 2016 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়, দীর্ঘদিনের মান অভিমান আর বিদ্রোহের অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক শিবিরের নাম লেখালেন তিনি। এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাজার উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্বাচনের ঠিক আগেই পাহাড়ে বিজেপির এই ভাঙন গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন ধরেই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ ছিলেন। তার মুখে শোনা গিয়েছে বাংলা ভাগের কথা। তিনি বিশ্বাস করতেন পাহাড়ের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে আলাদা করা প্রয়োজন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বারবার বেসুরো মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে বিজেপি বিড়ম্বনায় পড়েছিল। এবার 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপ্রসাদ শর্মাকে সামনে রেখে পাহাড়ের মাটিতে সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এতদিন পাহাড়ের তৃণমূলের জমি সেভাবে শক্ত ছিল না, কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মার মতো প্রভাবশালী নেতা দলে আসায় দার্জিলিং ও কার্শিয়াং এলাকায় ঘাসফুল শিবিরের পাল্লা ভারী হতে পারে। স্পিকার ওম বিড়লাকে অপমান করা হয়েছে লোকসভার অধিবেশনে। এই অভিযোগ তুলে রাহুল গান্ধী সহ 25 বিরোধী সাংসদকে একে একে গুলি করে খুনের হুমকি কর্ণী সেনার এক নেতার। রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, স্পিকার ওম বিড়লা কোটারই সাংসদ।
সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রাহুলদের হুমকি দেন রাজ সিং বলে অভিযোগ। যদিও কর্ণী সেনা জানিয়েছে তাদের সঙ্গে জিতের কোনো যোগ নেই, সে তাদের সংগঠনের সদস্য নয়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাজেট অধিবেশনের প্রথম পর্বে স্পিকার বিড়লার সঙ্গে বিরোধীদের বাদানুবাদ হয় লোকসভায়, আর তা নিয়েই আপত্তি তুলেছেন রাজ। তার দাবি স্পিকারকে রীতিমতো হেনস্থা করেছেন রাহুল সহ বিরোধী সাংসদরা। এরপরেই ভিডিও বার্তায় রাজ হুমকি দেন, এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে ঘরে ঢুকে রাহুলদের গুলি করে খুন করে দেবেন তিনি। রাজের কথায়, আমি মনে করি যা ঘটেছে সবটাই রাহুল গান্ধীর নির্দেশে। রাহুল গান্ধী শুনে রাখুন, এই ঘটনা আবার ঘটলে ঘরে ঢুকে গুলি করে দেব। পরে আবার তাকে বলতে শোনা যায়, আগামী 24 ঘন্টার মধ্যে রাহুলদের গ্রেপ্তার করা না হলে ওদের গুলি করব। ভিডিও বার্তায় শুধু কর্ণী সেনায় নয়, বিজেপির প্রসঙ্গও টেনে আনেন রাজ। তার দাবি, রাহুলেরা যা করেছেন তাতে কর্ণী সেনা তো বটেই, বিজেপিও ক্ষিপ্ত। ওম বিড়লা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করমর্দনের ছবিও ব্যবহার করেছেন রাজ। তবে বিজেপি জানিয়েছে ধৃতের সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। কোটা শহরের বিজেপি সভাপতি রাকেশ জৈন বলেন, আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, ভিডিওয় যাকে দেখা যাচ্ছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপি একটি শৃঙ্খলা পরায়ণ দল। যে ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে তা বিজেপির নীতি আদর্শের বিরুদ্ধে। যদিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল বলেন, আপনারাই দেখুন সংঘ পরিবার এবং বিজেপির বাস্তুতন্ত্র ঠিক কী ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। ওরা রাহুলকে তো সংসদে কথা বলতে দিচ্ছেই না, এবার রাহুল গান্ধীদের খুনও করতে চাইছে ওরা। রাহুল গান্ধী অবশ্য এগুলি নিয়ে চিন্তিত নন। হিন্দু সনাতনীদের কাছে গৌরবের রং হচ্ছে গেরুয়া। শুধু একটি রাজনৈতিক দলের রঙের সঙ্গে গেরুয়া রং মিলে যায় বলেই তাকে অসম্মান করবেন কেউ বা কারা, এটা কোনোদিন হতে পারে না। সনাতনীদের কাছে অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার রং এই গেরুয়া। কিন্তু যত সময় যাচ্ছে এই রাজ্যের বুকে এক ধরনের মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা বেছে বেছে হিন্দু সনাতনীদের আচার অনুষ্ঠানকে বানচাল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তাকে আরও প্রশ্রয় দিচ্ছে এই রাজ্যের সরকার বলে অভিযোগ রয়েছে বিরোধীদের। আর তার মধ্যেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলের নেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গেরুয়া পতাকায় এক যুবক থুতু দিচ্ছেন। আর সেই ভিডিও দেখেই এবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি ক্ষমতায় এলে সেই যুবককে যে কড়া শাস্তি দেওয়া হবে তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের একত্রিত করার কাজ করছে বিজেপি। যেখানেই হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বারবান্ত হওয়ার কারণে এবং সরকার তাকে প্রশ্রয় দেওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন তিনি। আর সম্প্রতি সেই শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন যে কিভাবে জিহাদিরা এই রাজ্যের সনাতনীদের ওপর আক্রমণ করছে। এক্ষেত্রে এক যুবককে সেই ভিডিওতে গেরুয়া পতাকায় থুতু ছেটাতে দেখা যায়। আর সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই যোগী আদিত্যনাথের মতোই সেই যুবককে বিজেপি ক্ষমতায় এলে ট্রিটমেন্টের মুখে পড়তে হবে বলেই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দলে তার থেকে পুরনো কার্যকর্তা, ইচ্ছা হয়েছে তাই আবেদন করেছেন। স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতে চেয়ে বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দেওয়ার বিষয় এমনটাই জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ বৃহস্পতিবার সেই বিষয়ে মুখ খুলে দিলীপ বললেন, ইচ্ছা হয়েছে, আবেদন করেছেন। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ। সেখানে তাকে স্ত্রী রিঙ্কুর প্রার্থী হওয়ায় বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, দলে আমার থেকেও পুরনো, অনেক দিনের কার্যকর্তা, আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওর ইচ্ছা হয়েছে, আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে, কে প্রার্থী হবেন দল ঠিক করবে। সূত্রের খবর, গত 31শে জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন দিলীপ পত্নী রিঙ্কু। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে ওই জীবনপঞ্জি তুলে দিয়েছেন তিনি। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। মেদিনীপুর শহর, বীজপুর ও নিউ টাউনে লড়তে চেয়েছেন তিনি। জমা দেওয়া জীবনপঞ্জির ছত্রে বিজেপিতে তার কাজের কথা লিখেছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের ও সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তার কাজের কথা। তিনি বর্তমানে কি কি করেন বা করেছেন সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী। তৃণমূল নেতাকে খুনের জন্য সুপারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। ভাঙড় তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, আমি পথের কাটা হওয়ার জন্য আমাকে সরাতে চাইছে, কমপ্লেন করেছি শওকত মোল্লার নামে। ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করে নিজেরই দলের বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে ভাঙড় থানায় ইমেল করেছেন কাইজার আহমেদ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, গত 2 দিন আগে আবার 3 জনের একটা টিমকে নিয়ে এসেছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। একটা লোক ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। ভাঙড়ের মাটিতে যাতে তোলাবাজি রাহাজানি খুন নানা কিছু করতে পারে।
আমি পথের কাঁটা হওয়ার জন্য আমাকে সরাতে চাইছে। যদিও কাইজার আহমেদের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তাকিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্ব ভাঙড়ের পর্যবেক্ষক ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ওকে কেউ খুন করতে যাবে? ওকে কেন কেউ খুন করতে যাবে? যে কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর ইমেজ নষ্ট করো, এটাই হচ্ছে এর মূল কাজ। আসলে এরা হচ্ছে এক ধরনের জমি মাফিয়া। ঘটকপুকুর থেকে চণ্ডীপুরের ওদিক থেকে যত জমি আছে ওই কাইজার আর কাইজারের বাবা সমস্ত প্রমোটিং করেছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডার সামনে রেখে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কাইজার আহমেদ। একের পর এক ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগে 3 মাস তিহার জেলে বন্দী ছিলেন দুর্গাপুরের ব্যবসায়ী তথা বিজেপি কর্মী। সেই ব্যবসায়ী হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজির বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোটের মুখে এ নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে দুর্গাপুরে। এ নিয়ে তৃণমূলের কটাক্ষ, এটাই বিজেপির সংস্কৃতি। দুর্গাপুরের কাকসা এলাকার মুচিপাড়ার মার্বেল ব্যবসায়ী হিরণময় দাস বর্তমানে বিজেপি কর্মী। তার বিরুদ্ধে 2022 সালে দিল্লিতে ধর্ষণের অভিযোগ ওঠে। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সেই মামলায় 3 মাস তিহারে কারাবন্দী থাকতে হয়েছিল। এছাড়া নিজের দোকানের এক মহিলা কর্মীকেও ধর্ষণের অভিযোগ উঠেছিল কীর্তিমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, জলাভূমি ভরাট ও সরকারি জমি দখলের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এমন এক বিতর্কিত ব্যক্তির উদ্যোগে গড়ে উঠতে চলা বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বুধবার দুপুরে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খা এবং বিধায়ক লক্ষণ ঘড়ুই। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন। এবার ফের সম্বোধন বিতর্কে প্রধানমন্ত্রী মোদী। রামকৃষ্ণ দেবকে সম্বোধন করলেন স্বামী বলে, ভুল ধরিয়ে দিয়ে বিঁধলেন মমতাও। বঙ্কিমদা বিতর্কের পরে ফের একবার সম্বোধন নিয়ে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রামকৃষ্ণ পরমহংস দেবকে স্বামী বলে সম্বোধন করলেন তিনি, যা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। সম্বোধন বিতর্কে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, মোদীর এমন সম্বোধনে তিনি স্তম্ভিত। বাঙালি মনীষীদের নামের সঙ্গে নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয় প্রয়োগ না করার জন্য মোদীকে পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে সমাজ মাধ্যমে পোস্ট করেন মোদী, পোস্ট করেন মমতাও। তবে মোদী হিন্দিতে করা পোস্টে রামকৃষ্ণ পরমহংস দেবের নামের আগে স্বামী জুড়ে দেন। প্রধানমন্ত্রী লেখেন, স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণ দেব যে আধ্যাত্মিকতাকে জীবন শক্তি হিসেবে তুলে ধরেছিলেন সে কথা উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী লেখেন, রামকৃষ্ণদেবের এই আধ্যাত্মিকতা যুগে যুগে মানবতার কল্যাণ করে যাবে। তার দর্শন ও বাণী সবসময় মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও জানান মোদী। কিন্তু বাদশাদে মোদীর সম্বোধন। এর আগে সংসদ ভবনে বক্তৃতার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। এবার রামকৃষ্ণ দেবের নামের আগে স্বামী উপসর্গ জুড়ে ফের বাঙালি মনীষীদের সম্বোধন বিতর্ক জড়ালেন প্রধানমন্ত্রী। ছিল তৃণমূল কার্যালয়, রাতারাতি বদলে গেল মুদিখানা দোকানে। কার্যালয় দখল করে মুদিখানার দোকান করার অভিযোগ স্বয়ং প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে তৃণমূলই। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভা এলাকায়। পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগর এলাকা। অন্যান্য অনেক ওয়ার্ডের মতো এই এলাকাতেও ছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেই কার্যালয় দখল করে মুদিখানা দোকান খোলার অভিযোগে বিদ্ধ ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাপস সিনহা। জানা গিয়েছে, প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহা এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যালয় তৈরি করেছিলেন। তারপর থেকেই তা ব্যবহার করা হয়, কিন্তু রাতারাতি সেই কার্যালয়ে মুদিখানা দোকানে পরিণত হয়েছে। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা সেই দলের জায়গা দখল করে মুদিখানা দোকান খুলেছেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দখল করে মুদিখানা দোকান চালু করার বিষয়ে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। স্থানীয় এক তৃণমূল কর্মী জয়দেব পাইক বলেন, ঘটনাটি আমি শুনেছি। কোনো ব্যক্তি নিজে বা কয়েকজনের সাহায্যে দলে কোনো কার্যালয় তৈরি করতেই পারেন। একবার দলের কাজে তা ব্যবহার করা হলে তা আর কোনো ব্যক্তির নয়, দলেরই হয়ে যায়। যে কাণ্ডটি ঘটেছে তা খুব অন্যায়। আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো। পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ বলেন, দলীয় ব্যাপার দলকে জানাবো, যাতে দলীয় অফিস কোনোভাবে নষ্ট না হয়। আমার পক্ষে যা যা করার করব। অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা এ নিয়ে কোনো কথা বলতে চাননি। জলা জমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের স্ত্রীকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। 7 দিনের মধ্যে হুমায়ুন পত্নী মীরা সুলতানার থেকে জবাব তলব করা হয়েছে। এরই মধ্যে নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তর পর এবার নোটিশ পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী। জলা জমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ পাঠালো রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, বেলডাঙ্গা 2 ব্লকের নারকেল বাড়িতে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে তার নিয়ম না মেনে
জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন পত্নীর থেকে 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি রাজ্য তথা দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখায় শাসক বিজেপির থেকে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা অনেকটাই এগিয়ে। বিশেষ করে নিজের রাজ্যের ইস্যু সংসদে উত্থাপন করার পাশাপাশি বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার তথ্য ফাঁস করার ক্ষেত্রে জোড়া ফুলের সাংসদদের অনেকের ভূমিকা বিশেষ নজর কেড়েছে। আবার বেশ কয়েকজন প্রবীণ সাংসদের পারফরমেন্স হতাশাজনক বলেও তৃণমূল সংসদীয় দলের রিপোর্টে উঠে এসেছে। চলতি অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন থেকে এখনো পর্যন্ত প্রায় 2 বছরের লিখিত প্রশ্ন করার ক্ষেত্রে তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে সেঞ্চুরি পার করেছেন সৌগত রায় ও মালা রায়। বরাবর দুরন্ত বাগ্মী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দমদমের সাংসদ সৌগতবাবু একাধিক ইস্যুতে লোকসভায় নজর কাড়া বক্তব্য রাখার পাশাপাশি 133টি লিখিত প্রশ্ন করেছেন। আর তারপরেই রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। 2024 সালে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদের অধিবেশনে যোগ দিয়ে মৌখিক প্রশ্ন রাখার পাশাপাশি লিখিত আকারে 105টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে কার্যত কোণঠাসা করে দিয়েছেন তিনি। 100 দিনের ন্যায্য পাওনা থেকে শুরু করে বাংলার প্রতি বঞ্চনার কথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের জবানিতেই স্বীকারোক্তির আকারে সংসদে নথিভুক্ত করেছেন সৌগত মালা। বিশেষ করে মনরেগা থেকে শুরু করে বাংলার আবাস যোজনা, জল জীবন মিশনের পাওনা অর্থ যে কেন্দ্রীয় সরকার পরিকল্পিত চক্রান্ত করেই দিচ্ছে না, তা মালা রায়ের লিখিত প্রশ্নে একাধিকবার ফাঁস হয়ে গিয়েছে। মেট্রো রেলের নিরাপত্তা থেকে শুরু করে ডোর স্ক্রিন নিয়োগ দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদের প্রশ্ন মহানগরবাসীর কাছে তারিফ কুড়িয়েছে।